তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের 8 নম্বর ক্লাস। তো যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকের সেরা 400টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। তো অলরেডি আমাদের 7টা ক্লাস চলে এসছে, তোমরা অবশ্যই সেই 7টা ক্লাস দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে কিন্তু পরপর তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। আর এই যে 7টা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু 20টা করে এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে কিন্তু এক্সট্রা ইনফরমেশন আলোচনা করেছি, যার মাধ্যমে কিন্তু অলরেডি আমরা জিকের অনেক কিছু রিভাইজ করে ফেলেছি এবং প্র্যাকটিস করে ফেলেছি। তো তোমরা যারা ক্লাসে নতুন বা এই ক্লাসটা তোমরা প্রথম দেখছো আমাদের এই সিরিজটা, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখো। প্রথম থেকে ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফের জন্য কিন্তু, যেটা আমি সবসময় বলি প্রত্যেকটা ক্লাসে, যে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করো এবং পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো এমন ফ্রিতে কন্টেন্ট পাওয়ার জন্য। আর আজকের ক্লাসেও কিন্তু একজনকে আমাদের যে ডিজিটাল নোটস, পেইড ডিজিটাল নোটস, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, একজনকে দেওয়া হবে। আমাদের আগের দুটো ক্লাসেও কিন্তু দুজনকে দেওয়া হয়েছে, তো আজকেও দেওয়া হবে। কিভাবে পাবে তোমরা? আমি ক্লাসের মাঝখানে একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নের সঠিক উত্তর যে প্রথমে দিতে পারবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিওটাকে, যে প্রথমে দিতে পারবে কোশ্চেনের অ্যান্সারটা, তাকে কিন্তু আমাদের যে পেইড ডিজিটাল নোটস আছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পরিষ্কার? তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অলরেডি দুজনকে কিন্তু দেওয়া হয়েছে দুটো ক্লাসে। তো আজকেও কিন্তু তোমাদের সেরকমই হবে। তোমাদের কিন্তু যে প্রথমে আমি একটা প্রশ্ন বলবো ক্লাসের মাঝখানে, তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে কোন প্রশ্নটা আমি বলছি, সে কিন্তু পাবে আজকের একজন। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা কিন্তু আমি যখন প্রশ্ন উত্তরগুলো বলবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে, তারপরে আমি তো উত্তর বলেই দেবো। আর এবং ক্লাসের শেষে জানাবে তোমরা 20তে কটা প্রশ্নের উত্তর পেয়েছো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমাদের আগের ক্লাসে হয়েছিল 140 পর্যন্ত, তো আজকে শুরু হবে আমাদের 141 থেকে। ওকে, 141 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? এটা আমি কিন্তু আগের যে 7টা ক্লাস আছে সেখানে কিন্তু অনেকবার আমি তোমাদের বলেছি। তো এটার উত্তর কী হবে বলো? ধারা নম্বর 14, ধারা নম্বর 15, 16, 17। কী হবে উত্তর এটার বলো? অস্পৃশ্যতা দূরীকরণ, মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটা আলোচনা করা হয়েছে অপশান নাম্বার ডি, 17 নম্বর ধারায়। এটা কিন্তু আমরা প্রচুরবার দেখেছি, আর প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, অনুচ্ছেদ 17 মানে আর্টিকেল নাম্বার 17, অস্পৃশ্যতা আনটাচেবিলিটি বিলোপের কথা বলা হয়েছে। অস্পৃশ্যতা পালন করা আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। মৌলিক অধিকার কত নম্বর পার্টে আছে? মৌলিক অধিকার রয়েছে পার্ট নম্বর 3-তে, এটা আমরা অনেকবার দেখেছি, এবং আর্টিকেল নম্বর 12 থেকে 35 সেগুলো কিন্তু দেখতে হবে। আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? উত্তর হবে ইউএসের সংবিধান থেকে কিন্তু মৌলিক অধিকার নেওয়া হয়েছে। তো এগুলো আমরা অনেকবার রিভাইজ করেছি, অনেকবার আলোচনা করেছি, তো এগুলো কিন্তু তোমাদের বারবার করে রিকল করতে হবে এবং প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে। দেখো, এই ধারার বাস্তবায়নের জন্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 প্রণীত করা হয়। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো, অনুচ্ছেদ নম্বর যে 14 বা আর্টিকেল 14, এটার কিসের জন্য? এটাকে কী বলা রয়েছে? এটাতে বলা রয়েছে আইনের দৃষ্টিতে সকলের সমতা, ইকুয়ালিটি বিফোর ল। এবং এখানে কিন্তু আরেকটা আছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, এটা নেওয়া হয়েছে তোমাদের ইউকের সংবিধান থেকে, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা কিন্তু নেওয়া হয়েছে তোমাদের ইউএসের সংবিধান থেকে। এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা বলেছিলাম। এবার দেখো, আর্টিকেল 15-এ বলা রয়েছে কি? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ। অনুচ্ছেদ নম্বর 16-তে রয়েছে যে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার, এবং 17 বললাম তোমাদের, এবং 18 হচ্ছে তোমাদের হচ্ছে যে টাইটেল, সেটাকে কিন্তু নিষিদ্ধ করে। মানে টাইটেল কিন্তু অ্যাবলিশন অফ টাইটেল, মানে টাইটেল কিন্তু ব্যবহার করা যাবে না, যেগুলো তোমাদের এক সেকেন্ড, এটাকে একটু মুছে দিই। যেটা বললাম তোমাদের 17 বললাম, 17 হচ্ছে তোমাদের আনটাচেবিলিটি, 18 হচ্ছে তোমাদের অ্যাবলিশন অফ টাইটেলস, ঠিক আছে? তো এই যে 14 থেকে 18 এই যে ধারাগুলো, এগুলো কিন্তু একত্রে বলা হয় রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে? রাইট টু ইকুয়ালিটি, ওকে? তো এগুলো কিন্তু দেখতে হবে তোমাদের, যে ধারা কিন্তু এভাবে দেয় যে একটা রেঞ্জ দিয়ে দেয়, যে 14 থেকে 18 কোন ধারা, যেমন হচ্ছে 19 থেকে 22 হচ্ছে আমাদের স্বাধীনতার অধিকার। এগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো প্রথম থেকে ক্লাসগুলো দেখো, বারবার করলে কিন্তু ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, 142 দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
সুচেতা কৃপলানি, সরোজিনী নাইডু, মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা। কে উত্তর বলো? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন নাম্বার এ সুচেতা কৃপলানি। ঠিক আছে, দেখো এবার সুচেতা কৃপলানি তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, কার্যকাল কত ছিল? 1963 থেকে 1967। কার্যকাল মনে রাখতে হবে না, কার্যকাল মনে রাখার দরকার নেই, তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সরোজিনী নাইডু, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরোজিনী নাইডু ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, ইনিও কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জয়ললিতা তিনি কিন্তু তামিলনাড়ুর বহুবারের মুখ্যমন্ত্রী ছিলেন। তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে আমাদের। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, 143 নম্বর প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম। বলো কি হবে উত্তর? অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় অবস্থিত অপশন নাম্বার বি পুরুলিয়াতে। ঠিক আছে, দেখো অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত এবং এটি ছোটনাগপুর মালভূমির অংশ। নিকটবর্তী কী কী দর্শনীয় স্থান রয়েছে? যেমন বামুনি জলপ্রপাত, ময়ূর পাহাড়, পুরুলিয়ার ছৌ নৃত্য এবং ছৌ মুখোশের জন্য কিন্তু বিখ্যাত। বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, তার ডোকরা শিল্পের জন্য বিখ্যাত, এগুলো কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয় এগুলো থেকে। মেদিনীপুর দীঘা সমুদ্র সৈকত, তামুলের তিতাসের জন্য পরিচিত। বীরভূম শান্তিনিকেতন ও তারাপীঠের জন্য বিখ্যাত। এখান থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট তুলে দেবে, অনেকে ভাবছে না এগুলো দেবে না প্রশ্ন, কিন্তু এগুলো কিন্তু দেয় প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি 144, 144। দেখো আলোকবর্ষ মানে লাইট ইয়ার কিসের একক? সময়, দূরত্ব, বেগ, ওজন। লাইট ইয়ার বা আলোকবর্ষ হলো অপশান নাম্বার বি দূরত্বের একক। ঠিক আছে, দেখো এক আলোকবর্ষ ইকুয়ালস টু কত? এক আলোকবর্ষ মানে কি? মানে হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম সেটাই হচ্ছে এক আলোকবর্ষ। আলোর বেগ কত? 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রের দূরত্ব মাপতে ব্যবহৃত হয় এবং সৌরজগতের মধ্যে দূরত্ব মাপতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিন্তু বেশি ব্যবহৃত হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পারসেক কিন্তু একটি জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক। এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়েছে যে পারসেক এবং পাস্কালের মধ্যে। পারসেক কিন্তু দূরত্বের একক এবং পাস্কাল হচ্ছে প্রেশারের একক মানে চাপের একক, এটা কিন্তু মাথায় রাখবে। সময়ের এসআই একক কী হচ্ছে? সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। ওজনের এসআই একক কি? নিউটন। তো এই যে এককগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট 145, দেখো 145 বলছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? গরুমারা, জলদাপাড়া, সুন্দরবন, বক্সা। কে উত্তর বলো? পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার বি জলদাপাড়া কিন্তু এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল। তোর্ষা নদী এই উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটি হাতি সাফারির জন্য কিন্তু বিখ্যাত এবং এই যে জলদাপাড়া অভয়ারণ্য এটা কিন্তু মানে পরীক্ষায় দেয় যে এটা কোন জেলায় অবস্থিত, এটা মাথায় রাখবে আলিপুরদুয়ারে। গরুমারা এটা গন্ডার, গৌড়, হাতির জন্য বিখ্যাত। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত এবং সুন্দরবনে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। এবং এইখানে কিন্তু সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে তকমা সেটা কবে পায়? 1987 সালে। এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের। তারপর দেখো বক্সা বাঘ সংরক্ষণ প্রকল্প প্রজাপতি এবং হাতির জন্য পরিচিত, এগুলো কিন্তু ভালো করে দেখবে কোনটা কিসের জন্য বিখ্যাত। নেক্সট 146 দেখো তিতুমির কে ছিলেন? সাঁওতাল নেতা, ওয়াহাবি নেতা, মুন্ডা নেতা এবং নীলবেদর নেতা। কী হবে এটা? এটা ওয়াহাবি হবে। যাই হোক, দেখো তিতুমির ছিলেন কে? তিতুমির ছিলেন অপশন নাম্বার বি ওয়াহাবি নেতা। দেখো তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। তিতুমিরের প্রকৃত নামটা অনেক সময় পরীক্ষায় দেয়, এটা তার প্রকৃত নাম ছিল সৈয়দ মিন নিসার আলী, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে। তিনি বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং তিনি 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেন। তার নির্মিত বাঁশের কেল্লা যে নারকেল বেরিয়াতে ইতিহাসে বিখ্যাত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সেনাবাহিনীর আক্রমণে 1831 সালে তিনি কিন্তু শহীদ হন। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু এবং কানহু, মূলত তিনি ছিলেন এই দুজন
চাঁদ ও ভৈরব ছিলেন এবং সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। মুন্ডা বিদ্রোহের নেতা কি ছিলেন? বিরসা মুন্ডা। এবং নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। ওকে, এটা কিন্তু নদীয়া জেলায় হচ্ছিল, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট 147 দেখো, ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশন মানে যে জয়েন্ট সিটিং রয়েছে সেটা কে আহ্বান করেন? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশন মানে জয়েন্ট সিটিং আহ্বান করেন কে? অপশন হবে উত্তর হবে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট। দেখো, সংবিধানের অনুচ্ছেদ নম্বর 108 অনুযায়ী যৌথ অধিবেশন ডাকা হয় এবং রাষ্ট্রপতি যৌথ অধিবেশন কিন্তু আহ্বান করেন। কিন্তু এটা মনে রাখবে যে যৌথ অধিবেশন সেটাতে কিন্তু সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আহ্বান করেন কে, সভাপতিত্ব করেন কে, এটা কিন্তু দেখে শুনে উত্তর করতে হবে আগে। আর আর্টিকেলটা মনে রাখবে 108 নম্বর ধারা। মানি বিলের ক্ষেত্রে কিন্তু যৌথ অধিবেশন কিন্তু হয় না, এটা কিন্তু আমি অনেকবার তোমাদের বলেছি। 148 দেখো, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নটা অলরেডি কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আগের কোনো একটা ক্লাসে। আবার বলো, তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। লুই পাস্তুর, কার্ল ল্যান্ডস্টেইনার, এডওয়ার্ড জেনার, চার্লস ডারউইন। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, কার্ল ল্যান্ডস্টেইনার। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যেহেতু এটাতে কিছু এক্সট্রা তথ্য দেওয়ার ছিল এর জন্য কিন্তু এই প্রশ্নটা আবার নিয়ে আসা হয়েছে। কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি 1901 সালে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন, যিনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি নিরাপদ রক্ত সঞ্চালনের ক্ষেত্রে তার আবিষ্কার যুগান্তকারী। মানে ও নেগেটিভ যেটা হচ্ছে সর্বজনীন দাতা, এবং এবি প্লাস যেটা হচ্ছে সর্বজনীন গ্রহীতা, মানে সবার কাছ থেকে রক্ত নিতে পারে এবং সবাইকে কিন্তু মানে সব রক্তের গ্রুপকে রক্ত দিতে পারে। লুই পাস্তুর, তিনি জীবাণুবিদ্যা ও পাস্টেরিজাইজেশন এর জনক, এবং এডওয়ার্ড জেনার, তিনি গুটি বসন্তের প্রথম টিকার উদ্ভাবক স্মল পক্সের, এবং চার্লস ডারউইন, তিনি কিন্তু বিবর্তনবাদের প্রবক্তা মানে থিওরি অফ এভলিউশন। আর এই যে গুটি বসন্ত, স্মল পক্স, এটা কিন্তু, এবং যদি বলে যে প্রথম টিকার আবিষ্কারককে, তাও কিন্তু হবে এডওয়ার্ড জেনার। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। বাকি তোমাদের যে জীবাণুবিদ্যা বা প্যাস্টিওরাইজেশন, এটাও কিন্তু দেখে রাখবে, জনকটা কিন্তু পরীক্ষায় অনেকবার দেওয়া হয়েছে। নেক্সট 149, পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতায় প্রথম? এটাও কিন্তু আমরা ক্লাসে অলরেডি করিয়েছিলাম। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, দার্জিলিং। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার এ, পূর্ব মেদিনীপুর। এটা যেহেতু আমরা অলরেডি করে ফেলেছিলাম, সেক্ষেত্রে আমাদের আর বেশি সময় নেওয়া উচিত নয়। পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতার হারযুক্ত জেলা, এবং জেলা সদর দপ্তর হচ্ছে তমলুক। দীঘা ফেমাস, তারপর হচ্ছে হলদিয়া বন্দর এখানে অবস্থিত, এবং সবচেয়ে কম সাক্ষরতার হার কোথায় সেটা তোমরা আমাকে কমেন্ট করো দেখি কে কে পারে, ঠিক আছে। উত্তর 24 পরগনা জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, ঠিক আছে। আর যদি বলে যে আয়তনের দিক থেকে বৃহত্তম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আমি বলে দিলাম। যারও সবচেয়ে কম হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঠিক আছে। তারপরে দেখো 150 নম্বর প্রশ্ন হচ্ছে, আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? আমরা এর আগে ক্লাস আলোচনা করেছিলাম যে আনন্দমঠ কার লেখা। আজকের প্রশ্ন হচ্ছে আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? এটা কিন্তু পরীক্ষায় দেয়। নীল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। কি হবে উত্তর বলো? আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে লেখা? আনন্দমঠ হলো অপশন নাম্বার বি, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে লেখা। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ প্রকাশিত হয় হচ্ছে 1882 সালে, এবং উপন্যাসটি সন্ন্যাসী ফকির বিদ্রোহে কিন্তু পটভূমিতে লেখা হয়েছিল। বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এবং যেটা আমাদের জাতীয় গান, ভারতীয় জাতীয়তাবাদী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু এই আনন্দমঠ। ওকে, নীল বিদ্রোহ কবে হয়? নীল বিদ্রোহ হয় 1859 থেকে 60, মূলত 1859 কিন্তু পরীক্ষায় অপশনে দেবে। বাংলা কৃষকদের আন্দোলন এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কিন্তু এই বিদ্রোহ ভিত্তিক। এটাও পরীক্ষায় দেয় যে দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ রচনা রয়েছে সেটা কোন বিদ্রোহের মানে উপরও কিন্তু লেখা রয়েছে, সেটা কিন্তু হবে নীল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়, এবং সিধু কানু নেতা, আমরা এর আগের কোশ্চেনে দেখলাম। মুন্ডা বিদ্রোহ, এটা বিরসা মুন্ডার নেতৃত্ব হয়, আমরা আগের স্লাইডে দেখলাম। তো এটা কিন্তু হয় 1899 থেকে 19 সাল সংগঠিত হয়েছিল। মূলত কিন্তু প্রথম যে সালটা রয়েছে এটাই কিন্তু পরীক্ষার অপশনে দেবে, ঠিক আছে। এগুলো কিন্তু সালগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 151 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের জাতীয় জলপথ কত? এটা কিন্তু তোমাদের সেই প্রশ্নটা যেটা তোমরা যে প্রথমে উত্তর দিতে পারবে তাকে কিন্তু আমাদের যে ফ্রি যে আমাদের
ডিজিটাল নোটস আছে পেইড, এক সেকেন্ড এটা আমি কী বলছি, হ্যাঁ, তো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের যেটা উত্তর যে দিতে পারবে প্রথমে, তাকে কিন্তু আমাদের যে পেইড ডিজিটাল নোটস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আমি উল্টো বলছিলাম যে ফ্রি ডিজিটাল নোটস পেইড দেওয়া হবে, সেটা না, যেটা পেইড ডিজিটাল নোটস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো তারাই কিন্তু উত্তর তোমরা করে দাও, ঠিক আছে। বাকি তোমরা একটু বলে দিই, যে জাতীয় জলপথ 1 রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা নদী মূলত, এবং এটা প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত, এবং জাতীয় জলপথ সেটা কোথা থেকে কোথা পর্যন্ত, ধুবড়ি থেকে সাজিয়া পর্যন্ত। আর ওয়াটারওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে 3 যেটা আছে সেটা হচ্ছে কোল্লাম টু কোট্টাপুরম, এটা মাথায় রাখবে। আমি লিখে দিই কোল্লাম টু কোট্টাপুরম, কোট্টাপুরম, ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখো তোমরা। নেক্সট হচ্ছে আমাদের 152 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার কোন জেলাকে বলা হয়? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া। শস্য ভাণ্ডার কাকে বলা হয়, কোন জেলাকে বলা হয় বলো? পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়, উত্তর হবে অপশন নাম্বার এ, বর্ধমান জেলাকে, ঠিক আছে। দেখো, পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার রাজদুয়াল অফ বেঙ্গল বলা হয়। ধান উৎপাদনে এই রাজ্যের অন্যতম শীর্ষ জেলা। দামোদর অজয় নদীর পলিমাটি কৃষির জন্য কিন্তু উপযোগী, এবং জেলা সদর দপ্তর হচ্ছে বর্ধমান, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 153, দেখো, গান্ধীজির অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920, 1921, 1922, 1930। অসহযোগ আন্দোলন বলে, ঠিক আছে, নন কর্পোরেশন মুভমেন্ট, এটা কবে শুরু হয় বলো? গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু হয় হচ্ছে অপশন নাম্বার এ, 1920 সালে, ঠিক আছে। দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয় 1 আগস্ট 1920 সালে, এবং এর মূল উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ। কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়, তারপরে কিন্তু এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়, কারণ চৌরি চৌরা ঘটনার জন্য কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়। চৌরি চৌরা ঘটনাতে কিন্তু এই 1922 সালে একটা যে পুলিশ স্টেশন ছিল, এখানে চৌরি চৌরাতে একটা পুলিশ স্টেশন, সেখানে কিন্তু পুলিশ যে স্টেশনটা সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং পুলিশগুলো কিন্তু আগুনে পুড়ে মারা যায়। সেক্ষেত্রে কিন্তু গান্ধীজি এই যে অসহযোগ আন্দোলন সেটাকে কিন্তু প্রত্যাহার করে নেয়। ওকে, তোমাদের এটা 4 ফেব্রুয়ারি হয়েছিল, 4 ফেব্রুয়ারি 1922 সালে, ঠিক আছে। এখানে তোমাদের 20 জন কিন্তু পুলিশ অফিসার মারা গিয়েছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1921 সাল, দেখো, আন্দোলনের চলমান ছিল, যে শুরু নয়, এটা কিন্তু চলমান ছিল। 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করা হয়, এবং 1930 সালে এই বছরে কিন্তু লবণ সত্যাগ্রহ এবং আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়। মানে এই যে লবণ সত্যাগ্রহ, এটার মাধ্যমে কিন্তু যে আইন অমান্য আন্দোলন সেটা কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখবে। নেক্সট 154, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়, যকৃৎ, পাকস্থলী, বৃক্ক। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় কিন্তু অপশন নাম্বার এ, অগ্নাশয় থেকে, ঠিক আছে। দেখো, ইনসুলিন অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপের ল্যাঙ্গারহ্যান্স, এক সেকেন্ড, দ্বীপ দ্বীপ লেখা কেন আমি বুঝতে পারছি না। ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু নিঃসৃত হয়, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে যে ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, এই যে অনেক সময় পরীক্ষা দেয় কোন কোষ থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু বিটা কোষ হবে, ঠিক আছে, এটা বাদ দাও, এটা কিন্তু বিটা কোষ হবে, ঠিক আছে। তারপরে দেখো, এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, এবং ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এটা কিন্তু মাথায় রাখবে যে ডায়াবেটিস মেলিটাস হয় কোন কারো হবে? উত্তর হবে ইনসুলিনের। ইনসুলিন আবিষ্কার করেন কে? ফ্রেডেরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট, এগুলো কিন্তু দেখে রাখবে। যকৃৎ পিত্তরস উৎপন্ন করে এবং গ্লাইকোজেন সঞ্চয় করে, এবং যকৃৎ আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। সবচেয়ে বড় অঙ্গ কি? সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। ওকে, পাকস্থলী হচ্ছে খাদ্য হজমের জন্য HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম নিঃসরণ করে, এবং বৃক্ক রক্ত পরিশোধন করে এবং মূত্র তৈরি করে। তো এই কাজগুলো কিন্তু থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। নেক্সট 155, দেখো, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে অপশন নাম্বার বি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। দেখো, সংবিধানের অনুচ্ছেদ মানে আর্টিকেল 159-এর রাজ্যপালের শপথের উল্লেখ করা রয়েছে। শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সেই হাইকোর্টের জ্যেষ্ঠতম যে বিচারপতি তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করেন। রাজ্যপালের নিয়োগের করেন হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাজ্যপালের কার্যকাল সাধারণত 5 বছর। সাধারণত লেখার একটাই কারণ যে রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতি যে প্লেসে যতদিন থাকবে ততদিন কিন্তু থাকতে পারেন, তবে সাধারণত কিন্তু 5 বছর হয়, বাকি এর থেকেও কিন্তু এটাকে এক্সটেন্ড করা যায়।
রাষ্ট্রপতির প্লেজার অনুযায়ী। 156, পশ্চিমবঙ্গের কোন জেলাটি হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, দার্জিলিং। দেখো, দার্জিলিং পশ্চিমবঙ্গের একমাত্র প্রধান পার্বত্য জেলা। এটি মূলত পূর্ব হিমালয়ের অন্তর্গত এবং বিশ্বের ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয় রেলওয়ে কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা মাথায় রাখবে। নেক্সট 157, আর্যরা ভারতে কোথা থেকে এসেছিল? দেখো, এই প্রশ্নটার উত্তরটা মূলত কী বলতো, আর্যরা যে কোথা থেকে এসেছিল বা তাদের আদি বাসস্থান কোথায়, সেটাতে কিন্তু নানান রকম মতবাদ রয়েছে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে মধ্য এশিয়া। এই জন্য এটা কিন্তু এটা উত্তর এটাই হবে। ঠিক আছে, দেখো, প্রচলিত আরিয়ান মাইগ্রেশন থিওরি অনুযায়ী আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে আসে। তারা প্রথমে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে এবং তাদের প্রধান জীবিকা ছিল কি? পশুপালন ও কৃষিকাজ। এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 158, দেখো, ঝুমুর নাচ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের বিখ্যাত নৃত্য? এটা প্রশ্নটা হচ্ছে নৃত্য হবে এখানে। রাঢ় অঞ্চল, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল। ঝুমুর নাচ বলছে কোন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের বিখ্যাত নৃত্য? ঝুমুর নাচ হচ্ছে অপশন নাম্বার সি, মালভূমি অঞ্চলের বিখ্যাত নৃত্য। দেখো, ঝুমুর পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য এবং এটি সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মালভূমি অঞ্চলে কিন্তু প্রচলিত। ঝুমুর গানের সঙ্গে মাদল, ঢোল, বাঁশি ব্যবহৃত। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, সেটা বললাম। রাঢ় অঞ্চল হচ্ছে বাউল, ভাদু, টুসু ইত্যাদি জন্য পরিচিত। পার্বত্য অঞ্চল হচ্ছে লেপচা, ভুটি এবং নেপালি লোক সংস্কৃতি বেশি প্রচলিত। উপকূলীয় অঞ্চল হচ্ছে বনবিবি পালা, তারপর হচ্ছে জেলে সংস্কৃতি কিন্তু বেশি প্রচলিত। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 159, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা আমি আগের ক্লাসে অনেকবার বলেছিলাম। অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অপশন নাম্বার এ, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, দেখো, ভিটামিন সি এর রাসায়নিক হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং এটি জলে দ্রবণীয় ভিটামিন। তোমরা রিকল করো যে জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, এগুলো কিন্তু অনেকবার আমি বলেছি অলরেডি, তাই আর বলবো না। এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয় এবং এবারে কমলা লেবু, আমলকি, পেয়ারা প্রচুর কিন্তু ভিটামিন সি থাকে। সাইট্রিক অ্যাসিড এটি লেবু আর কমলা লেবুতে পাওয়া যায় এবং এটি কিন্তু ভিটামিন সি নয়, এটা মাথায় রাখবে। ল্যাকটিক অ্যাসিড এটা অতিরিক্ত ব্যায়ামে পেশিতে জমা হয় এবং টার্টারিক অ্যাসিড তেঁতুল ও আঙুরে কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট, তারপর হচ্ছে 160, আমাদের লাস্ট কোশ্চেন আজকে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটা? ভিলাই, দুর্গাপুর, বোকারো, রৌরকেল্লা। উত্তর কি হবে এটার? বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে অপশন নাম্বার এ, ভিলাই। ঠিক আছে, দেখো, ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত এবং এটি সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার লিমিটেডের অধীনে এবং সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু এই কারখানা স্থাপিত হয় এবং এটি রেল লাইন ও ভারী ইস্পাত উৎপাদনের জন্য বিখ্যাত। ভারতের প্রধান সমন্বিত ইস্পাত কারখানাগুলি কী কী? ভিলাই, বোকারো, রৌরকেল্লা, দুর্গাপুর এবং বার্নপুর। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এবং সেলের অধীনে। বোকারো স্টিল প্ল্যান্ট এটা ঝাড়খণ্ডে অবস্থিত। মানে কোনটা কোথায় অবস্থিত এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা কিন্তু ভারতের অন্যতম বৃহৎ সমন্বিত ইস্পাত কারখানা। রৌরকেল্লা এটা কিন্তু ওড়িশায় অবস্থিত এবং এটি কিন্তু ভারতের প্রথম পাবলিক সেক্টর সমন্বিত ইস্পাত কারখানাগুলির একটি। এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আর আজকের ক্লাসের যা বললাম, তোমরা কোশ্চেন অ্যান্সারটা যে প্রথমে দেবে তাকে কিন্তু আমাদের পেইড ডিজিটাল নোট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আর বাকি যেটা বললাম, তোমরা আমাদের যে আজকের ক্লাসের পিডিএফ সেটা কিন্তু তোমাদের আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা আমাদের ডিজিটাল নোটস। সেটা যারা পারচেস করতে চাও তারা কিন্তু করতে পারো। তার জন্য কিন্তু তোমরা আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল। আর এটা পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। ইতিহাসের 3টে, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট পাবে টু দ্য পয়েন্ট লেখা। পরীক্ষা যতটা দরকার ততটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর বাকি তোমরা যারা মানে প্রত্যেক ক্লাসে তো আমি এটা যেভাবে করছি, মানে একজনকে আমি প্রত্যেক ক্লাসে ফ্রিতে দিচ্ছি, তার জন্য তো অবশ্যই ক্লাসটা পুরো করতে হবে, কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে তোমরা পিডিএফগুলো নিয়ে কিন্তু অবশ্যই ভালো করে এখন দিয়ে কিন্তু রিভিশন দেওয়া শুরু করো। আর তোমাদের কাছে যেই টেক্সট বই আছে, তোমরা যারা হয়তো আমাদের ডিজিটাল নোটস নিতে চাও না, সেটা কোনো ব্যাপার না। তোমাদের কাছে যেই বই আছে সেই বই পড়ো, কিন্তু রিভিশন বারবার করে দিতে হবে। জিকের ক্ষেত্রে কিন্তু রিভিশনটাই মেন।
ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা 20-তে কে কত পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর প্লেলিস্ট থেকে কিন্তু যারা প্রথম ক্লাস দেখছো তারা কিন্তু প্রথম থেকে কিন্তু ক্লাসগুলো দেখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।